দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হুম, ঠিক আছে। বলো আগের দিন পর্যন্ত পড়েছো সেইচতে? দেখো তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরে তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে আজকে বেসিক্যালি তার লাস্ট লেকচার। ঠিক আছে, 3টে লেকচারে হয়ে যাবে, কারণ তোমাদের পার্টিকুলারলি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু সলিউশনসগুলো নেই। মানে তোমার সিম্পল হারমোনিক অসিলেটরটা তুমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যালি কেমন করে তার এক্সাক্ট সলিউশনটা করবে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচ আছে, আর ওদিকে তোমার অপারেটর অ্যাপ্রোচ আছে। এই দুটো অ্যাপ্রোচই তোমাদের সিলেবাসে নেই, তাহলে ওইটা বাদ দিয়ে বাকি পার্টটা আজকে আমাদের হয়ে যাবে। দেখো আজকে আলোচনাটা করবো হচ্ছে ওয়েভ ফাংশন নিয়ে। আগের দিন আমি এনার্জি আইগেন ভ্যালুটিকে নিয়ে আলোচনাটাকে করেছি, আজকে ওয়েভ ফাংশন নিয়ে আমাদের আলোচনাটাকে করতে হবে। আজকে হচ্ছে মানে আমি আগে বলে নিই যে হোয়াট উই হ্যাভ। বাবা, এই না এটা ঠিক সময় জয়েন না করার জন্য। দেখো হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, তাতে হচ্ছে আমরা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ এটা করে এখান থেকে যা কিছু করা যায় সেটা আমরা আলোচনা করেছিলাম। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তার জন্যে মানে আমি একদম হুকস ল থেকে শুরু করে যে প্যারাবোলিক বা সিমেট্রিক পোটেনশিয়াল তার যে ফর্মটা আছে সেটাকে নিয়ে আলোচনা করে দিয়ে, তার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা নিউটন ইকুয়েশনটাকে তৈরি করে সেটাকে সলভ করে তার যে ডিসপ্লেসমেন্ট এক্স তার এক্সপ্রেশন বের করেছিলাম, ভেলোসিটির এক্সপ্রেশন বের করেছিলাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি পেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে 4টে পয়েন্ট উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে যে এনার্জিটা কন্টিনিউয়াস, 0 পয়েন্ট এনার্জি জিরো। তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখেছিলাম যে ইকুইলিব্রিয়াম পজিশনে সেটা হচ্ছে কম হচ্ছে, টার্নিং পয়েন্টের দিকে যত যাচ্ছে বাড়ছে। আর একটা বলেছিলাম টার্নিং পয়েন্টের বাইরে অসিলেটরটাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এই 4টে পয়েন্ট স্পেশালি উল্লেখ করেছিলাম, তার কারণ হচ্ছে যখন কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর করবো দেখবো এই 4টে জায়গা কিভাবে ডিফার করছে। তারপরে যেটা করেছিলাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তার সেকেন্ড লেকচারে আর কি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে করেছিলাম। কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ করে সেখান থেকে আমি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে করে আমি সেইখান থেকে ওয়েভ ফাংশনগুলো পেয়েছিলাম। ওয়েভ ফাংশনস পেয়েছিলাম, এনার্জি আইগেন ভ্যালু পেয়েছিলাম। সবটাই হচ্ছে উইদাউট সলিড। এটা করেছিলাম। আর সেখান থেকে আমি যেটা করেছিলাম ডিসকাশনস অন এনার্জি। এনার্জি নিয়ে ডিসকাশন থেকে করা যায়, সেখানে আইআর স্পেকট্রোস্কোপিতে এটা কীরকমভাবে ব্যবহার করছে সেইটা আমরা আলোচনা করেছিলাম আগে থেকে। এবার আজকে আমি কি করতে চাইছি, তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, আসছে একটু জয়েন করি।
what we want to discuss today আমরা যেটা করবো বেসিক্যালি ওয়েব ফাংশনের ডিসকাশনটা বাকি আছে, সেইটা নিয়ে আমরা আলোচনাটাকে করব। ডিসকাশন অন ওয়েব ফাংশন। ওয়েব ফাংশন নিয়ে ডিসকাশনটা আমাদেরকে করতে হবে বেসিক্যালি, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা দেখো, আমরা হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে যখন করেছিলাম, তার ওয়েভ ফাংশনের একটা জেনারেল এক্সপ্রেশন লিখে দিয়ে সেইখান থেকে যে বিভিন্ন ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বারের জন্য যে ওয়েভ ফাংশনগুলো হচ্ছে, সেই ওয়েভ ফাংশনগুলো কিন্তু আমরা তার কিছু ফর্ম হচ্ছে লিখেছিলাম। দেখো এটা আমি অলরেডি যেটা করেছি আর কি, সেটা একটুখানি বলে নিই যে সাম normalized wave functions for linear simple harmonic oscillator, তার জেনারেল ফর্মটাতে কি করে করা যায় এটা কিন্তু করে দেওয়া ছিল, আমি জাস্ট কয়েকটা ফর্ম লিখে দিচ্ছি। ধরো যখন ভি ইকুয়াল টু 0 অর্থাৎ ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বারটা 0 হচ্ছে, তখন গাউস ওয়েভ ফাংশন ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সেটাকে তুমি আলফা বাই পাই, দেখবে এরকম ফর্মে লিখে রেখেছিলাম, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে এম বাই এইচ ক্রস, আবার কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার লিখে দাও, তাহলে এম ওমেগা বাই এইচ ক্রস। হ্যাঁ, এটা ছিল গাউসেট ওয়েভ ফাংশনটা। গাউসেট ওয়েভ ফাংশনটা স্পেশালি তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে, মানে এমনি এমনি হাইড্রোজেন অ্যাটমের জন্য 1s অরবিটাল তার যে ফর্মটা, বা হারমোনিক অসিলেটরের জন্য গাউসেট ওয়েভ ফাংশনের ফর্মটা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা আমি পরে তোমাকে ভালো করে দেখাবো। আচ্ছা, ভি ইকুয়াল টু 1 যখন হচ্ছে তখন সাই 1x এইটা। আচ্ছা, সাই 1xটাকে হচ্ছে জাস্ট এইরকমভাবে লিখছি, আলফা বাই ফাই হোল টু দি পাওয়ার 1/4 ছিল রুট ওভার অফ 2 ইন্টু আলফা ছিল একটা, এক্স ছিল একটা, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এরকম দেখতে ছিল। আচ্ছা, ভি ইকুয়াল টু যখন তোমার 2 হয়ে যাচ্ছে তখন সাই 2xটা, এটা কেমন দেখতে, 1/2 রুট 2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এখানে ছিল হচ্ছে একটা 4 আলফা এক্স স্কোয়ার মাইনাস 2 একটা টার্ম ছিল, যেটা হারবাইট পলিনোমিয়াল থেকে এসেছিল, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এটা। আচ্ছা, আর একটা জাস্ট লিখে নিই, যখন তোমার থার্ড এক্সাইটেড স্টেট, তখন সাই 3xটা ফর্মটা কীরকম দেখতে, 1/√3 ইন্টু আলফা বাই ফাই হোল পাওয়ার 1/4 রুট ওভার অফ আলফা ইন্টু এক্স ইন্টু 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এটা। তাহলে দেখো আমি কতগুলো ওয়েভ ফাংশন যা সেখানে বলে দিলাম, আরও সব আছে অ্যান্ড সো। আমি আগের দিনে ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2 আমি নিজে করে দেখিয়ে দিয়েছিলাম, আর ভি ইকুয়াল টু 3টা তোমাকে বাড়িতে করতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো আশা করছি। হ্যাঁ, করে এই ওয়েভ ফাংশনগুলো তুমি পেয়েছো।
আচ্ছা, এবারে এই ওয়েভ ফাংশনগুলো সম্বন্ধে কতগুলো কমেন্ট জাস্ট করা আছে দেখো। তাহলে আমি জাস্ট যেটা কতগুলো ইম্পর্টেন্ট, যে এইখানে ওয়েভ ফাংশনগুলো একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করছে। তাহলে ওয়েভ ফাংশন বিলংস টু এ ডেফিনাইট প্যারিটি, মানে ইভেন অর অড হচ্ছে। দেখো যখন তোমার ভি ইকুয়াল টু 0 অর 2 অর 4 অর 6 ইত্যাদি ইত্যাদি, দেন ওয়েভ ফাংশনগুলো হচ্ছে ইভেন ফাংশনস হচ্ছে। আর যখন ভিটা হচ্ছে তোমার 1 অথবা 3 অথবা 5 অথবা 7 ডট 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 ডট, তখন সাই ভিএক্স গুলো অড ফাংশনস হচ্ছে। তাহলে কেউ কেউ ইভেন ফাংশন, কেউ কেউ হচ্ছে অড ফাংশন। ঠিক আছে। আর এবারে এই যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ওয়েভ ফাংশনসগুলো ইভেন বা অড, তার মধ্যে কিছু একটা হতেই হবে। তুমি কি করে বুঝছো? আচ্ছা প্রথমে মানে আচ্ছা এখান থেকে তুমি বলে নেওয়া ভালো যে তোমরা তো ইভেন ফাংশন অড ফাংশন কাকে বলে নিশ্চয়ই জানা আছে। মানে যদি এমন হয়ে যায় ইভেন ফাংশন মানে হচ্ছে সাই ভি মাইনাস এক্সটা সাই ভি এক্স হবে, মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স করলে কিছু পাল্টাবে না। আর সাই ভি মাইনাস এক্সটা যদি তোমার মাইনাস অফ সাই ভি এক্স হয় তখন সেটাকে অড ফাংশন বলা হচ্ছে। এটা মাথায় রাখবে তুমি, যে যখন এক্সটাকে মাইনাস এক্স করলে ওই ফাংশনটা কিছু পাল্টায় না, সেটা ইভেন ফাংশন। আর যদি পাল্টে গেছে সেটা অড ফাংশন। এটা মানে ইভেন ফাংশন অনেক সময় বলতে পারো তুমি সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0, আর অড ফাংশন হচ্ছে অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। মানে এক্স ইকুয়াল টু 0 অরিজিন থেকে যদি ধরো তার রেসপেক্টে সিমেট্রিক হলে সেটা ইভেন ফাংশন, আর অ্যান্টিসিমেট্রিক হচ্ছে অড ফাংশন। এটা কেন হচ্ছে না, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জি তো হাফ কে এক্স স্কোয়ার। এবার ভি যদি মাইনাস এক্স করো তাহলে সেটা হাফ কে মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবারে যেহেতু ভি অফ মাইনাস এক্স হচ্ছে ভি এক্স হয়ে যাচ্ছে, দ্যাট ইজ potential energy is an even function is an even function. The wave function must belong to a definite parity. Belong to a definite parity. আমাদের দেখবে কোয়ান্টাম মেকানিক্সের বুক যেখানে একটা জায়গায় পারমুটেশন অপারেটর প্যারিটি অপারেটর করা আছে, একটা জায়গাতে আমাদের প্যারিটি অপারেটর ডিসকাশন করে দিয়েছি। যেখানে প্যারিটি অপারেটর ডিসকাশন করে দিয়েছি সেখানে দেখবে আমি তার একটা থিওরিম হিসেবে করেছি। যদি তোমার এটা তোমার ওয়েভ ফাংশনটা ইভেন ফাংশন হয় বা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে তার ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। আচ্ছা এটা প্রথম কথা যেটা হলো আর কি। আচ্ছা এবারে আমি কিন্তু সেই ওয়েভ ফাংশনগুলো ছবি আঁকার চেষ্টা করি, কেমন হচ্ছে একটুখানি দেখো। আচ্ছা ওয়েভ ফাংশনের ছবি আঁকার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে আমি এটাকে এঁকে নিই, মানে তোমার পোটেনশিয়াল এনার্জিটাকে এঁকে নিলে তার উপরে আমি ছবিগুলোকে আঁকবো, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। আমি অত মানে আমার হাত কাঁপছে, আমি অত ভালো করে আঁকতে পারি না, কিন্তু মোটামুটি একটা চেষ্টা করছি। এখানে আমি যেটা প্লট করব সাই ভিএক্স গুলোকে প্লট করব। হ্যাঁ আচ্ছা এইটা পোটেনশিয়াল এনার্জি ফর্মটা গাছ লিখে দেওয়া আছে, হাফ কে এক্স স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইটা আচ্ছা এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0,
এদিকে এক্সটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে এক্সটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। আচ্ছা, ছবিগুলোকে আঁকার জন্য প্রথমে তুমি এই কতকগুলো লাইন টেনে দাও, যেটা রিপ্রেজেন্ট করবে তোমার ডেফিনেট এনার্জিগুলো। এটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু জিরোর জন্য তার একটা স্পেসিফিক এনার্জি আছে, এবং সেটা হচ্ছে হাফ এইচ নিউ বা হাফ এইচ কসমকে, সেটা আমরা আগের দিন দেখিয়েছি। তারপরে যেটা এই গ্যাপটা হচ্ছে একটু বেড়ে গেল, মানে ডবল হয়ে গেল রাদার আগেরটার থেকে। এটা হচ্ছে ভি ইকুয়াল টু 1 এর জন্য। তারপরে প্রত্যেকটা এনার্জি লেভেল ইকুইপেস্ট। এটা হচ্ছে ভি ইকুয়াল টু 2 এর জন্য। ভি ইকুয়াল টু 3 এর জন্য। ভি ইকুয়াল টু 4 এর জন্য। এইরকম ভাবে করে 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 ধরো একটা একদম অনেক এক্সাইটেড স্টেট একটা নিচ্ছি আমি একটা। এটা হচ্ছে বেসিক্যালি ভি টেন্স টু ইনফিনিটির জন্য, মানে আমি এটা এটা বের করে দিলাম, করে আস্তে আস্তে থেকে ভি টেন্স টু ইনফিনিটির জন্য কেমন হবে সেটা আমি দেখতে চাইছি। আচ্ছা, যেটা হয় সেটা একটু বলি, যে গাউসের ওয়েভ ফাংশনটা দেখতে হয় হচ্ছে একদমই তোমার গাউসের ওয়েভ ফাংশনটা দেখো কেমন দেখতে হচ্ছে। গাউসের ওয়েভ ফাংশন যেটা এই যে গাউসের ওয়েভ ফাংশনটা পার্টিকুলারলি সাই জিরো এক্সটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এটাকে বলে গাউসিয়ান ফাংশন। এটা হচ্ছে গাউসিয়ান ফাংশন। তুমি দেখবে ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ঠিক এই রকমের দেখতে ফাংশন ছিল, সেটা গাউসিয়ান ফাংশন। তাহলে গাউসিয়ান ফাংশন এই মাঝখানে এক্স ইকুয়াল টু জিরোটা ম্যাক্সিমাম থাকবে, তারপর দুদিকে সিমেট্রিক্যালি যে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এটা এটা গাউসের ওয়েভ ফাংশনটা এরকম দেখবে। আচ্ছা, তারপরে যে ওয়েভ ফাংশনটা দেখো, তারপরে ওয়েভ ফাংশনটা একটু ভালো করে যদি খেয়াল করো তুমি, সাই ওয়ান এক্সটা এটা নর্মাল এক্স কনস্ট্যান্টটাকে বাদ দিলে এর মধ্যে আছে এক্স আছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আছে। আমি কনস্ট্যান্টটাকে বাদ দাও, কনস্ট্যান্টটাকে অত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আছে বেসিক্যালি এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। তাহলে এবারে দেখো এটা পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে যে যখন এক্স ইকুয়াল টু জিরো তখন জিনিসটা জিরো হচ্ছে, মানে এক্স যখন জিরো তখন জিনিসটা জিরো, কারণ এখানে এক্সটা আছে। আচ্ছা, এবারে ফাংশনটা হচ্ছে যদি আমি এক্সটা পজিটিভ দেখি, তাহলে একটা আছে তোমার পলিনোমিয়াল পার্ট, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট, মানে এক্সটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2টা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। এবার পলিনোমিয়াল পার্ট এবং এক্সপোনেনশিয়াল পার্ট যদি দুজনেই থাকে, তোমরা জানো যে এক্স যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর এক্স যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন এরকম ছবি প্রচুর আঁকা হচ্ছে। তার মানে প্রথম দিকে এটা এই লিনিয়ারলি বাড়ার চেষ্টা করবে, কারণ এক্স এর সাথে ওটা বাড়ছে, বেড়ে কিন্তু ওটা একটা ম্যাক্সিমামে যাওয়ার পর তারপর সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, কারণ তখন এই এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করছে। এটা প্রথম দিকে লিনিয়ারলি বাড়লে একটা ম্যাক্সিমামে পৌঁছে, তবে এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। আর যখন তুমি এই উল্টো দিকটায় আসবে, তখন এটা এটা অ্যাকচুয়ালি তো অড ফাংশন। তাহলে অড ফাংশন যদি হয়, তাহলে তুমি জাস্ট এদিকের ছবিটা অটোমেটিক্যালি, সরি, এটা দেখতে হলো এটা। মানে দেখো, ইভেন ফাংশন যদি হয়, এক্স পজিটিভ দিকটা যেমন দেখতে এক্স নেগেটিভটা জাস্ট মিরর ইমেজ হয়ে যাবে। আর যদি অড ফাংশন হয়, এক্স পজিটিভ করলে এক্স নেগেটিভ জাস্ট মিরর ইমেজ করে আবার এক্স অ্যাক্সিস অ্যাবাউট রিফ্লেকশন করে দেওয়া। মানে এটা যদি তুমি এর জাস্ট একটা মিরর ইমেজ করতে এরকম জায়গায় হতো, তার জাস্ট রিফ্লেকশন করে দেবো, তাহলে সেটা বোঝা হয়ে যাবে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো সাই টু এক্সটা, সেটা কেমন দেখতে না, টু আলফা এক্স স্কোয়ার মাইনাস 1
ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 দেখতে। দেখো এইখান থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও, 2টাকে কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে হয়ে গেল 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, এই ফাংশনটা ছবি আঁকার সময় কতগুলো জিনিস প্রথমে মাথায় রাখো। তাহলে দেখো এই যে ভেতরের পার্টটা আছে, এই পার্টটা কখন জিরো না 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 যদি তোমার জিরো হয়, অর 2 আলফা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, অর এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 2 আলফা হয়, অর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 আলফা যখন হয়, তখন জিনিসটা জিরো হয়। মানে এইটা যখন হবে, এইটা তার মানে যখন মানে when x equal to প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 আলফা, দেন এই ওয়েভ ফাংশনটা সেটা বেসিক্যালি তোমার জিরো হচ্ছে। তাহলে আমি দুটো পয়েন্ট পাচ্ছি যেখানে ওয়েভ ফাংশনটা জিরো হচ্ছে। আর এবারে অ্যাট এক্স ইকাল টু জিরোতে সাই টু এক্সটা কিন্তু তোমার নেগেটিভ। তার মানে নর্মাল এখানে কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিয়েছি, সেখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কিছু লিখছি না, কিন্তু এক্স যখন জিরো হয়ে যাবে, ও আলফা এক্সটাই লেখা হয়নি বাবা, এক মিনিট। আলফা এক্স স্কোয়ার বাই 2, হ্যাঁ এটা বলছিলাম যে যখন তোমার এক্স ইকাল টু জিরো হচ্ছে, এই ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার বাই 2 যেটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 1 হয়ে গেল, আর 2 আলফা এক্স স্কোয়ার যেটা এই এক্স স্কোয়ার পার্টটা এটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যায়, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো তখন সাই টু এক্স হচ্ছে নেগেটিভ হচ্ছে। তাহলে এক্স ইকাল টু জিরোতে জিনিসটা নেগেটিভ, দু জায়গায় সেটা জিরো হচ্ছে এইটা। আচ্ছা, এটা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইটা যেমন ইভেন ফাংশন, এইটা হচ্ছে তোমার অড ফাংশন, এটা আবার যে ইভেন ফাংশন হচ্ছে সেটা দেখাই যাচ্ছে, কারণ সব এক্স স্কোয়ার দিয়ে হচ্ছে। তাহলে এবারে ছবিটা যখন আঁকবে কেমন দেখতে হবে, দেখো প্রথমে জিনিসটা নেগেটিভ, নেগেটিভ থেকে স্টার্ট করলো, এবারে যতক্ষণ পর্যন্ত পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করছে তখন এই জিনিসটা প্যারাবোলিক দেখতে। তাহলে এটা হচ্ছে তোমার এইরকম করে এই প্যারাবোলিক্যালি বাড়লো, এখানে একই রকম ভাবে বাড়লো, বেড়ে একটা জায়গায় জিরো হলো, এই যে প্লাস 1 বাই রুট ওভার 2 আলফা বা মাইনাস 1 বাই 2 আলফার সাথে জিরো হবে। তারপরে এটা বাড়ছিল, বাড়তেই পারত, কিন্তু যেটা হচ্ছে একটা সময়ের পরে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করবে, এসে পার্ট ডমিনেট করলে এটা আবার তোমার আস্তে 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 যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি জিরোর দিকে চলে যাচ্ছে, এখানেও ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে বাড়ছিল, বাড়ে একটা ম্যাক্সিমামে পৌঁছালো, ম্যাক্সিমাম পৌঁছানোর পরে হচ্ছে যখন তোমার আস্তে আস্তে এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা তোমার আস্তে 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 তোমার জিরোর দিকে চলে যাচ্ছে। আমার ছবিটা তো ভালো হচ্ছে না, এটা এরকম দেখতে হয়ে গেল ছবিটা, এটা সিমেট্রিক কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা ইভেন ফাংশন। আচ্ছা, এবারে পরের যে ছবিটা যদি আঁকি সাই থ্রি এক্সটা কেমন দেখতে, সাই থ্রি এক্সের ফর্মটা দেখা, একটা এক্স আছে, একটা 2 আলফা এক্স মাইনাস 3 আছে, আর একটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এরকম দেখতে আছে। মানে যে আমি এখানে শুধু এই ফাংশনাল ফর্মটাকে লিখছি আর কি, মানে তোমার এক্স আছে, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 আছে, এই জিনিসটা আছে। তার মানে এখানে দেখো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যখন ছবিটা আঁকবে তোমার এক্স ইকাল টু জিরোতে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি জিরো, এক্স ইকাল টু জিরোতে জিনিসটা কিন্তু তোমার জিরো হচ্ছে প্রথমে। হ্যাঁ, আচ্ছা এবারে এক্স যখন পজিটিভ, হ্যাঁ এক্স ইকাল টু জিরোতে, এক্স ইকাল টু জিরোতে জিরো হলো। আচ্ছা এবারে এক্সটা যখন সামান্য ধরো পজিটিভ, হ্যাঁ মানে খুব সামান্য, মানে এক্সটা ছোট আর কি, তখন তুমি দেখতে পাচ্ছ কি 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 আছে, তার মানে জিনিসটা কিন্তু প্রথমে নেগেটিভ হবে। মানে এক্সটা যখন তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, এক্স যখন জিরো থেকে একটুখানি বাড়লো, জিনিসটা জাস্ট প্রথমে হচ্ছে নেগেটিভ হলো, কিন্তু এক্স যখন বেড়ে বেড়ে একটা সার্টেন ভ্যালু টপকে যাচ্ছে, মানে এখানে কোন কোন জায়গায় দেখো জিনিসটা জিরো হচ্ছে একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে অ্যাট এক্স ইকাল টু জিরোতে ওয়েভ ফাংশনটা জিরো, এক্স ইকাল টু জিরোতে সাই থ্রি এক্স সেটা ইকাল টু জিরো, আবার হোয়েন
2x² minus 3 equal to 0, or তুমি একবারে লিখছো x equal to plus minus 3/2 alpha তার স্কোয়ার রুট এইটা, দেন অলসো সাইডে x equal to 0, মানে 3 জায়গায় 0 হচ্ছে। তাহলে এই প্রথমে একটা 0 হলো, তারপরে এইটা প্রথম দিকে নেগেটিভের পরে একটা সময়ের পরে সেটা আবার 0 হলো, এটা তারপরে বাড়তে থাকছিল, কিন্তু আবার যখন তোমার হয়ে যাবে এক্সপোনেনশিয়াল পাওয়ার ডমিনেট করতে আরম্ভ করো, তখন আস্তে আস্তে 0তে যাবে এটা। আর এদিকটা কেমন হবে, এদিকটা যেহেতু অড ফাংশন, তাহলে এইটা এইরকম করে গেল, এই হচ্ছে হলো। মানে জিনিসটা হচ্ছে কিরকম, যে তোমার ছবিটা একটু ক্লামজি হয়ে গেছে, আলাদা কথা, মেকে যাচ্ছে না হাত, কন্ট্রোল থাকবে। এই এই হচ্ছে করে এইরকম করে তোমার 0 দিকে, এবং এটা তো তুই পরিষ্কার বুঝতে পারছিস এটা তো অড ফাংশন হবে, মানে ইভেন অড এইরকম ভাবে হচ্ছে। তার মানে দেখো ওয়েভ ফাংশনটা এখন এই রকমের দেখতে হলো। তাহলে এই রকম করে তোমার ওয়েভ ফাংশনগুলো যাচ্ছে আর কি, v = 0, v = 1, v = 2, v = 3 যখন করছো আস্তে 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 ওয়েভ ফাংশনগুলো এরকম যাচ্ছে। এবং এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়েভ ফাংশনগুলো তোমার যখন এক্সট্রা হচ্ছে তোমার 0 বা 2 বা 4 এইগুলো হবে, তখন জিনিসটা ইভেন ফাংশন। আর যখন তুমি আস্তে আস্তে 1, 3, 5 এই অড ফাংশন করে যাচ্ছে, তখন সেটা হচ্ছে অড ফাংশন। আর একজন জয়েন করছে, দেখি আর আছে কিনা, একজন জয়েন করছিল, চলে গেছে। তাহলে দেখো এই ফাংশনগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসটা হলো যে আমি জাস্ট ওয়েভ ফাংশনগুলোকে প্লট করছি, একটা পোটেনশিয়াল এনার্জিটাকে এঁকে নিয়ে তার উপরে, বাবা এটা এই হচ্ছে ওয়েভ ফাংশনের নেচারটা। আচ্ছা, এই ওয়েভ ফাংশনের যখন ছবিটা আঁকলে সেখানে তুমি কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখেছো। দেখো যে প্রথম যে কথাটা আমি এখানে বলেছি যে ওয়েভ ফাংশন বিলংস টু ডেফিনাইট প্যারিটি, এটা এখানে দেখতে পেয়েছো এবং সেটা এখানে পরিষ্কার হচ্ছে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করেছে। তা যে যে জায়গায় ওয়েভ ফাংশনটাকে ভ্যানিশ করেছে সেখানে যখন প্রবাবিলিটি ডেনসিটি আঁকবো দেখবে সেটা তোমার 0 হবে, সেগুলোকে নোড বলা হয়। তার মানে দেয়ার আর সাম পয়েন্টস where wave function vanishes. They are called নোডস, তাদেরকে নোডস বলা হয়। হ্যাঁ, যেমন ধরো এইখানে একটা নোড আছে, এইখানে নোড আছে, এইখানে নোড আছে। দেয়ার আর সাম পয়েন্টস, এখানে বলা ভালো এক্সেপ্ট x = প্লাস মাইনাস ইনফিনিটি বা x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, মানে প্লাস মাইনাস ইনফিনিটি ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে ওয়েভ ফাংশন নর্মালাইজ হওয়ার জন্য, সেইটার সঙ্গে নোডের কোনো সম্পর্ক নেই। মানে যে কোনো যে কোনো মানে কি বলবো ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল যে ফাংশন সেটা x = প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করবে, সেটা বলাই বাহুল্য, এটা আলাদা কিছু নয়। কিন্তু আমি x প্লাস মাইনাস ইনফিনিটি বাদ দিয়ে যে জায়গায় ওয়েভ ফাংশন ভ্যানিশ করছে তাদেরকে বলা হচ্ছে নোডস। আচ্ছা, নোড সংক্রান্ত কতগুলো ইম্পর্টেন্ট কথা তুমি বলতে পারছো। দেখো প্রথম কথা হচ্ছে এখানে খেয়াল করে দেখো যে গ্রাউন্ড স্টেট যেটা, গ্রাউন্ড স্টেটে কখনো নোড থাকে না, গ্রাউন্ড স্টেট ইজ নোডলেস। এটা ভীষণ ইম্পর্টেন্ট দেখাতে পারবে যে গ্রাউন্ড স্টেট হচ্ছে নোডলেস হয়, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, এবারে এক্ষেত্রে nth স্টেট যেটা, তাতে nth স্টেট মানে আমি বলছি যে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার v দিয়ে বলছি না, মানে nth স্টেট মানে ধরো এইটা হচ্ছে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট, ফোর্থ স্টেট ইত্যাদি। এক্ষেত্রে nth স্টেট যেটা
n state has n minus 1 nodes. দেখো যখন n equal to 1 আর কি, মানে গ্রাউন্ড স্টেটে নোড নাই, n equal to 2 তে একটা নোড, n equal to 3 তে দুটো নোড, n equal to 4 এ তিনটে নোড অ্যান্ড সো অন। তাহলে n স্টেট হ্যাজ n minus 1 নোড। এবারে এখানে যেহেতু ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা v equal to 0 থেকে স্টার্ট হয়েছে, সেখানে v এর ভ্যালু যা, নোডের সংখ্যাও তাই আর কি এই পার্টিকুলার কেসে। কিন্তু আমি যদি 1 2 3 4 এমনি নিউমেরিক্যালি আর কি 1 2 3 4 পর করে যাই, তাহলে n স্টেটে n minus 1টা নোড থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, আমাকে মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট একটু খেয়াল করে দেখো, যে ধরো এই গ্রাউন্ড স্টেটটাকে বাদ দিলে উপরে যে এক্সাইটেড স্টেটগুলো, ধরো এখানে v equal to 2, মানে বেসিক্যালি এটা n স্টেট ধরলে, এটা হচ্ছে থার্ড স্টেটটা। থার্ড স্টেটে যে দুটো নোড, তার মাঝে দেখো তোমার সেকেন্ড স্টেটে একটা নোড আছে। আচ্ছা, তারপরে দেখো ফোর্থ স্টেটে এই যে দুটো নোড, তার মাঝে তোমার থার্ড স্টেটে একটা নোড আছে, বা এই দুটো নোডের মাঝে দেখো এখানে একটা নোড আছে। তার মানে সবসময় গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে তুমি যেটা দেখতে পাবে যে এন, মানে আমি সেইভাবে বলবো যে এন স্টেট তার একটা নোড আছে ইন বিটুইন টু সাকসেসিভ নোডস অফ n প্লাস 1 স্টেট। তাহলে এক্সেপ্ট ground state, n state has a node in between two successive nodes of n plus 1 state। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যে গ্রাউন্ড স্টেটটা তো কোনো নোড নেই, এটা বাদ, বাকি যে স্টেটগুলো n স্টেট একটা নোড আছে ইন বিটুইন টু সাকসেসিভ নোডস অফ n প্লাস 1 স্টেট। এটা তুমি সবসময় পাবে। আর একটা যেটা তোমাদের অর্গানিক ইনঅর্গানিক যারা ঠিকঠাক করে পড়ছো তাদের ভীষণ কাজে লাগে, দেখবে নোডের সংখ্যা বাড়লে হচ্ছে এনার্জি বাড়ে। তোমার ধরো এই যে বেঞ্জিনের যে 6টা এমও আছে, এমও গ্রাউন্ড স্টেট একটা আছে, তারপরে ডাব্লিউ ডিজেনারেট, তারপর ডাব্লিউ ডিজেনারেট, তারপর আবার সিঙ্গেল ডিজেনারেট। আরএমইটিসিটি বা এমও ডায়াগ্রাম যখন আঁকো তুমি দেখেছো, সেক্ষেত্রে দেখবে যে নোডের সংখ্যা যত বাড়ছে এনার্জিটা হচ্ছে তত বাড়ে। তাহলে এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট। 4 নম্বর আমি বলে রাখি যে এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নাম্বার অফ নোডস। এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নাম্বার অফ নোডস। নোড বাড়ার সাথে সাথে কিন্তু তোমার এনার্জিটাও বাড়ে। তাহলে নোড সংক্রান্ত এই কতগুলো কথা এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা এই কাজ বললাম। হ্যাঁ, যে নোড কাকে বলে। তাহলে প্রথমে দেখো আমি এই প্যারিটি নিয়ে কথাবার্তা বলেছি, তারপর হচ্ছে নোড নিয়ে কথাবার্তা বললাম। হ্যাঁ, এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি যদি ডিজেনারেসিটা দেখো, দেখো এমনি ডিজেনারেসি কাকে বলে তুমি জানো, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকতে হবে হ্যাভিং দ্য সেম এনার্জি। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখবে দেয়ার ইজ নো ডিজেনারেসি। তাহলে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর all states are নন ডিজেনারেট, মানে এখানে কোনো ডিজেনারেসি থাকবে না। মানে একটা স্পেসিফিক, মানে ওয়েভ ফাংশনটা ভাইব্রেশনাল কোয়ান্টাম ভি এর উপর নির্ভর করছে, এনার্জিটাও ভাইব্রেশনাল কোয়ান্টাম ভি এর উপর নির্ভর করছে। কোন একটা পার্টিকুলার ওয়েভ ফাংশনের জন্য পার্টিকুলার এনার্জি আছে, তুমি যদি ভি চেঞ্জ করো তাহলে যেমন ওয়েভ ফাংশন পাল্টে গেছে, তার মতো করে এনার্জিও পাল্টে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইটার সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে যাকে বলে নন ডিজেনারেসি থিওরেম। থিওরেমটা মনে রাখো, নন ডিজেনারেসি থিওরেম। এটা আমাদের বইয়ে প্রুফ করে দেওয়া আছে, দেখে নেবে। একদম ইন্ট্রোডাক্টরি যে প্রথম দিকে যে কথাবার্তাগুলো বলা আছে, যেখানে পস্টুলেট 1 রিলেটেড যে জায়গাগুলো, সেখানে নন ডিজেনারেসি থিওরেমটাকে বলে দেওয়া আছে। নন ডিজেনারেসি থিওরেমটা যেটা বলছে যে যদি এমন হয় যে যদি ইফ পোটেনশিয়াল এনার্জিটা ভিএক্সটা ইজ নন সিঙ্গুলার, মানে ওয়েভ ফাংশনটা কোথাও ইনফিনিটি হয়ে যাবে না, একদম একদম অ্যানালিটিক পোটেনশিয়াল এনার্জি নন সিঙ্গুলার, অ্যান্ড ওয়েভ ফাংশনটা
ইকুয়াল টু জিরো হচ্ছে ভ্যানিশ করছে হোয়েন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, যখন ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটি ভ্যানিশ করছে, দেন ইন ওয়ান ডাইমেনশন দেয়ার ইজ নো ডিজেনারেসি। এটাকে বলে নন ডিজেনারেসি থিওরি, মানে ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকবে না। কখন না তার জন্য রেস্ট্রিকশন থাকে, এমনিতে দেখো ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে না এরকম বলে দেয়, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে দেবে গাউস স্টেটে কোনো ডিজেনারেসি থাকে না। তাহলে এমনিতে জাস্ট মানে গাউস স্টেটে কোনো ডিজেনারেসি থাকে না এরকম ভাবে বলে দেওয়া হয়, সরি ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি থাকে না এটা সবসময় বলে দেওয়া হয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি তার জন্য দুটো রেস্ট্রিকশন লাগে, একটা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে এক টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, আর পোটেনশিয়াল এনার্জি যদি নন সিঙ্গুলার হয় তাহলেই কেবলমাত্র ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি থাকবে না। নন সিঙ্গুলার মানে কোথাও সেটা ইনফিনিটি হয়ে যাবে না, হ্যাঁ, মানে পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালুটা সব জায়গায় ফাইনাইট, কোথাও সেটা ইনফিনিটি হয়ে যাবে না। ইনফিনিটি হয়ে গেলে তাকে বলা হয় সিঙ্গুলারিটি। এইটা মানে ধরো তুমি একটা ফাংশনের কথা ভাবছো যে ফাংশনটা হচ্ছে 5/x-1, তাহলে x ইকুয়াল টু 1 এ কি হলো, ওই ফাংশনটা ইনফিনিটি হয়ে গেল, ওই রকম হলে চলবে না, বুঝতে পেরেছো? এইটা আর কি। তাহলে নন সিঙ্গুলার পোটেনশিয়াল যদি হয়, যদি ওয়েভ ফাংশন প্লাস মাইনাস ইনফিনিটি যদি ভ্যানিশ করে অর্থাৎ নর্মালাইজেবল ওয়েভ ফাংশন যদি হয়, তখন হচ্ছে ওয়ান ডাইমেনশনে কখনো ডিজেনারেসি থাকে না। সেই রেসপেক্টে এসএইচ এর ক্ষেত্রে কিন্তু কখনো তোমার ডিজেনারেসি থাকবে না, তুমি মাথায় রাখো। আচ্ছা, এই ডিজেনারেসি সংক্রান্ত পরে আরো জিনিস দেখবে যে এটা ঠিক আছে ওয়ান ডাইমেনশনে কখনোই ডিজেনারেসি থাকে না, আর যদি তোমার মানে টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল হয় তখন ডিজেনারেসি থাকতে পারে, কিন্তু গাউস স্টেট সবসময় নন ডিজেনারেট হবে, সেটা তুমি দেখতে পারবে। মানে এটা তো সবসময় বলে যে ওয়ান ডাইমেনশনে কখন কোনো স্টেটই ডিজেনারেট নয়, পার্টিকুলার বক্সে কিন্তু ওয়ান ডি কেসটা ধরো দেখবে ডিজেনারেসি নাই, কিন্তু টু ডি বা থ্রি ডিতে ডিজেনারেসি এসেছিল। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে গাউস স্টেট অলওয়েজ, মানে যদি টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল প্রবলেমও হয় যেখানে ইউজুয়ালি ডিজেনারেসি থাকতে পারে, কিন্তু গাউস স্টেট অলওয়েজ নন ডিজেনারেট হবে। এইটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন হিসেবে লিখে রাখলাম, গাউস স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট। আচ্ছা, এক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এইটা লাগবে, কিন্তু এখানে হচ্ছে সিঙ্গুলার পোটেনশিয়াল হতে হবে, নন সিঙ্গুলার পোটেনশিয়াল এনার্জি হতে হবে, আর নর্মালাইজেবল ওয়েভ ফাংশন হতে হবে। নর্মালাইজেবল ওয়েভ ফাংশন মানে হচ্ছে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে যখন এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে ডিজেনারেসি নিয়ে কিছু কথাবার্তা বলা হলো। আচ্ছা, এবারে আমি যে ছবিটা এঁকেছি এখানে, ছবিটার মধ্যে কি কি ছবি এঁকেছি, বেসিক্যালি ওয়েভ ফাংশন ভার্সেস মানে সাই ভিএক্স ভার্সেস এক্স প্লট এঁকেছি, এইটা। আচ্ছা, এবার আমি যে ছবিটা আঁকবো, এবার আমি চাইবো সাই ভিএক্স মডিউলাস স্কোয়ার ভার্সেস এক্স প্লট, এটাকে আমি বলছি প্রবাবিলিটি ডেনসিটি প্লট, মানে অর এটাকে তুমি বলতে পারো মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর কি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে যে ওয়েভ ফাংশনের ফর্মগুলো এখানে তোমার দেওয়া আছে, এই যে বিভিন্ন রকমের ওয়েভ ফাংশনের ফর্মগুলো এখানে দিয়ে রাখলাম, সাই 0x, সাই 1x, সাই 2x, সাই 3x, এগুলো দেওয়া আছে, স্কোয়ার করতে হবে। আচ্ছা, ওয়েভ ফাংশনগুলো রিয়েল, কিন্তু এখানে ওয়েভ ফাংশন কিন্তু রিয়েল, হ্যাঁ, তার আমি স্কোয়ার করবো। আচ্ছা, এবার স্কোয়ার করলে যেটা হবে, কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে নেওয়া দরকার, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু অলওয়েজ সিমেট্রিক হবে বা ইভেন ফাংশন হবে, কারণ অড ফাংশনে যদি হয় তাহলে তুমি যখন তার স্কোয়ার করে ফেলবে সেটা ইভেন হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মাস্ট বি সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা যে কোনো স্টেটের জন্যই, যেমন ওয়েভ ফাংশনগুলো ভি ইকুয়াল টু 0, 2, 4 ইত্যাদি হলো ইভেন, আর 1, 3, 5 হলে অড হয়,
কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি স্কোয়ার হয়ে যায় সেটা সবসময় সিমেট্রিক হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়াল টু 0। এটা মাথায় রাখতে হবে তোমার। আচ্ছা, আর প্রবাবিলিটি ডেনসিটি যেটা, ডেনসিটি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। দেখো যখন তুমি ওয়েভ ফাংশনের প্লটটাকে এঁকেছো সেটা কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ হতে পারে, কিন্তু যখন তুমি স্কোয়ার করে ফেলছো নেগেটিভ কিছু থাকবে না, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আর সাডেনলি জিরোটা জিরো থাকতে পারে। সেখানে প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু সবসময়, এটা বাই ডেফিনেশনই আর কি, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এই দুটো দিয়ে প্রথমে আমি ছবিটাকে এঁকে ফেলি, তারপর তোমাকে আরো অনেক কিছু দেখাবো। ধরো ছবিটাকে আঁকার জন্য প্রথমে এই পোটেনশিয়াল এনার্জিটাকে একটুখানি এঁকে ফেলি। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। এখানে ভিএক্স ইকুয়াল টু তোমার হাফ কে এক্স স্কোয়ার। এইখানে প্লট করা হচ্ছে সাই ভিএক্স মডিউলাসের স্কোয়ার, এটা আমি প্লট করব। আচ্ছা, আগের মতো অ্যাজ ইউজুয়াল তুমি প্রথমে এনার্জি লেভেলগুলো এঁকে নাও, তাহলে তোমার ছবি আঁকতে সুবিধা হবে। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, এরকমভাবে ছবি আঁকতে হয়। এই হলো, এই হলো, এরকম হচ্ছে। আর একদম একটা উপরের স্টেপ এঁকে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু 0-র জন্য, ভি ইকুয়াল টু 1-এর জন্য, ভি ইকুয়াল টু 2-এর জন্য, ভি ইকুয়াল টু 3-এর জন্য, এরকমভাবে যেতে 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 এইটা হচ্ছে ভিটা টেন্ডস টু ইনফিনিটির জন্য। আচ্ছা দেখো, যখন তুমি ছবিটা আঁকছো, প্রথম ছবিটা খুব অ্যাজ ইউজুয়াল গাউসিয়ান টাইপের যেমন হচ্ছে সেরকম হয়ে যাবে। এই হলো। আচ্ছা, তারপরেরটা এই মাঝখানে এখন 0, এই হলো, এই দেখতে হলো। আচ্ছা, তারপরে দেখো এইটা যখন স্কোয়ার করছো তুমি, তারপরেরটায় এই যে যেটা এক্স ইকুয়াল টু 0 থেকে নেগেটিভ সেটা পজিটিভ হয়ে গেল, তো এখানে তিনটে জায়গায় তোমার ম্যাক্সিমা দিয়ে যাবে। এইটা হচ্ছে এইখানটা একটা ম্যাক্সিমা দিয়ে গেছে, আর এইখানে একটা ম্যাক্সিমা দিয়ে গেছে। এই এরকম দেখতে হলো, এই 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 দেখতে হলো। আচ্ছা, তারপরেরটা যখন তুমি দেখছো এই এক্স ইকুয়াল টু 0-তে 0 আছে, তাহলে এইটা যদি যখন নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে দুবার ম্যাক্সিমা, আর বাঁদিকেও দুবার ম্যাক্সিমা, তাহলে 4 জায়গায় ম্যাক্সিমাটা থাকছে। এইটা হচ্ছে তোমার এই এই দেখতে হলো, এই এই দেখতে হলো। এই ধরনের দেখতে হলো ছবিটা, দেখতে হলো। ঠিক আছে, তাহলে দেখো এই রকম ছবির নেচারটা তুমি আস্তে 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 দেখতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে কতগুলো জিনিস একটুখানি বোঝার চেষ্টা করো। আমি তো দুটো কথা এখানে বলে দিয়েছি, যে ওয়েভ ফাংশনটা এখানে অলওয়েজ সিমেট্রিক হবে অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0, আর প্রবাবিলিটি ডেনসিটিটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। এছাড়া এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস তুমি খেয়াল করো। প্রথম করে দেখো যে যখন তুমি ক্লাসিক্যালি দেখছিলে, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন তুমি দেখেছিলে,
তখন জিনিসটা কেমন ছিল আমি কিন্তু ছোট করে একটুখানি এঁকে দেখিয়ে দিই। এটা ভিএক্সটা অ্যাজ ইউজুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এবারে কোনো একটা এনার্জি আমি দেখছি, ধরো এই হচ্ছে আমার এনার্জিটা। এবার তারা যেখানে যেখানে কাট করছে সেইগুলো যথাক্রমে টার্নিং পয়েন্টগুলো দিচ্ছি। ধরে না এইটা টার্নিং পয়েন্টটা প্লাস এ, আর এখানে যে টার্নিং পয়েন্টটা এটা আমার মাইনাস এ। হ্যাঁ, আর এবারে এখানে যখন তুমি ছবিটাকে আঁকছো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে ছিল না একটু খেয়াল করে দেখো যে যে ওটা ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে এখানে হচ্ছে মিনিমাম ছিল, যত তুমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছিলে জিনিসটা তত তোমার বাড়ছিল। এইরকম একটা ডিস্ট্রিবিউশন ছিল আর কি। তার সঙ্গে যদি এখানে কাকে প্লট করেছিল, এখানে প্রবাবিলিটি ডেনসিটিকে প্লট করেছিল। প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস এক্স যখন প্লট করা হয়েছিল, ভার্সেস এক্স যখন প্লট করা, এখানে এক্স আর কি। তখন এরকম দেখতে গেলে এখানে ছবিটা দেখে এরকম দেখতে। প্রথম কথা হচ্ছে যে যে ধরো যদি আমি গ্রাউন্ড স্টেটে বলি, একটা গ্রাউন্ড স্টেট, ground state probability density is maximum at x equal to 0, that is at the equilibrium position। এইটা when মানে এই probability density ডিক্রিজ করছে গ্র্যাজুয়ালি কোথায় না, যখন তুমি আস্তে 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 টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছ, এবং টার্নিং পয়েন্টে এক্স্যাক্টলি জিরো হয়ে গেল না, কিন্তু প্লাস মাইনাস ইনফিনিটি থেকে এটা জিরো হয়ে গেল। তো ইট গ্র্যাজুয়ালি decreases as we approach towards, ক্লাসিক্যালি উল্টোটা ছিল, সেটাই হচ্ছে তফাৎ। ক্লাসিক্যালি উল্টোটা ছিল। হ্যাঁ, it gradually decreases as we approach towards turning points, and it finally becomes zero when x tends to plus minus infinity। এটা কিন্তু এটা কি হচ্ছে, বাট ক্লাসিক্যালি কি হচ্ছে, ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটিটা is maximum at the equilibrium position। equilibrium position it gradually increases, decreases বদলে increases as we approach towards the turning point। তো দেখো তাহলে দুটো তফাৎ দেখো, তাহলে মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তফাৎটা তোমার পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি গ্রাউন্ড স্টেটটা পার্টিকুলারলি যদি খেয়াল করো, গ্রাউন্ড স্টেটে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে ম্যাক্সিমাম, আর ক্লাসিক্যালি কিন্তু সেটা হয়ে যাচ্ছে ওই জায়গায় মিনিমাম। আর টার্নিং পয়েন্টের দিকে যখন যাচ্ছ এটা কমছে, এখান থেকে টার্নিং পয়েন্টের দিকে যখন যাচ্ছ তখন সেটা বাড়ছে। গ্রাউন্ড স্টেটের তফাৎটা হচ্ছে দারুণভাবে পরিষ্কার। এবারে যখন ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সমস্ত স্টেটের ক্ষেত্রে একই রকম দেখতে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু স্টেট টু স্টেট জাস্ট ডিফার করছে। ফার্স্ট এক্সাইটেশনে কি হচ্ছে, অ্যাট দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে বেসিক্যালি psi 1 x এর ক্ষেত্রে কি হচ্ছে, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডেন্সিটি 0 হয়ে যাচ্ছে,
জিরো অ্যাট x ইকুয়াল টু জিরো, মানে টার্নিং পয়েন্টে জিরো হয়ে যাচ্ছে, আর দেয়ার আর টু ম্যাক্সিমাম পয়েন্ট, দুটো ম্যাক্সিমাম পয়েন্ট তুমি পাচ্ছ এক্ষেত্রে, এখানে একটা ম্যাক্সিমাম, এখানে একটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে, আর ইট টেন্ডস টু জিরো হোয়েন x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, এটা দেখতে পাচ্ছ। এইরকম করে তোমার চলছে। কোনটা? এইটা তো, এটা ঠিক আছে। তাহলে ফার্স্ট এক্সাইটেড থেকে যখন দেখছো তখন কি হচ্ছে না, এক্স ইকুয়াল টু জিরোতে সেটা জিরো হয়ে গেল, তারপর দু জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে, তারপর তুমি আস্তে 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 যখন যাচ্ছ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি ভ্যানিশ করছে এটা। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যেটা ব্যাপার, যে তুমি যখন পরের ম্যাক্সিমাগুলো আসছে ছবির নেচারটা খেয়াল করে দেখো, যে ধরো এখানে তো দুটো ম্যাক্সিমাম হলো, দুটো ম্যাক্সিমাম হাইট হচ্ছে সমান হয়েছে, কিন্তু যখন তুমি সেকেন্ড এক্সাইটেডে যাচ্ছ তখন তিনটে ম্যাক্সিমা, কিন্তু খেয়াল করে দেখো মাঝের ম্যাক্সিমাটা হচ্ছে ছোট, পরের যে ম্যাক্সিমাগুলো সেগুলো হচ্ছে বড়। ছবিতে সেটা আমি পরিষ্কারভাবে ম্যানিফেস্ট করিয়েছি। এন ইকুয়াল টু যখন 3 দেখতে পাচ্ছ, চারটে ম্যাক্সিমা, মাঝের ম্যাক্সিমাগুলো ছোট আর সাইডের ম্যাক্সিমাগুলো হচ্ছে বড়, ঠিক আছে? এবং এটা সত্যি সত্যিই তাই। মানে তুমি যদি একদমই, মানে ওয়েভ ফাংশনের তো ফর্ম দেওয়া আছে, তাকে স্কোয়ার করে নাও, প্রবাবিলিটি ডেনসিটি হলো, এবারে সেটাকে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে জিরো করো, করে দেখো যে কোথায় কোথায় তোমার ম্যাক্সিমামগুলো পাওয়া গেছে। এবার দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে চারটে পয়েন্টে চারটে এক্স ভ্যালুতে ম্যাক্সিমাম পাওয়া যাবে, আর তুমি দেখতে পাবে যে দূরের যে এক্স ভ্যালুগুলো, মানে প্রবাবিলিটি ডেনসিটির যে এক্সপ্রেশনে ওই এক্স ভ্যালুগুলো যদি বসাও, তাহলে মাঝের ম্যাক্সিমাম হাইটগুলো ছোট হবে, পরের ম্যাক্সিমাম হাইটগুলো বেশ বড় হয়ে যাবে। আচ্ছা, এইভাবে চলতে চলতে যদি তোমার কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হয়ে যায় তখন কি হবে? দেখো কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যায় তখন ছবির নেচারটা কি হচ্ছে না, এইটা এই হাইটটা হচ্ছে সত্যি অনেকটা বড় হয়ে গেল, বা এদিকেও ঠিক একই রকম ভাবে এই সাইটের হাইটটা এটা হচ্ছে অনেকটাই বড় হয়ে গেল। এবারে মাঝের যে ম্যাক্সিমাগুলো, সেই মাঝের ম্যাক্সিমাগুলো কিন্তু গ্র্যাজুয়ালি কমতে 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 পর্যন্ত প্রায় টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। এরকম টাইপের দেখতে হবে যে সাইডের ম্যাক্সিমাগুলো খুব বড় হয়ে যাচ্ছে, মাঝের ম্যাক্সিমাগুলো কিন্তু দেখো আস্তে 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 তোমার ছোট হয়ে যাচ্ছে। এবং খেয়াল করে দেখো এইটা জাস্ট তোমার যেমন করে এর ক্ষেত্রে দেখেছিলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কেমন হয়েছিল, টার্নিং পয়েন্টের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম হয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তোমার এর কাছে এই ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে সেটা হচ্ছে মিনিমাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো এই সেই নেচারটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। দেখো এই যে ছবির নেচারটা দেখো, সেই ছবির নেচারটা তুমি কিন্তু অ্যাকচুয়ালি ফিরে পাচ্ছ। তার মানে কি হচ্ছে না, when quantum number very high, when quantum number v tends to infinity, then quantum mechanical probability distribution will be very similar to classical probability distribution. Quantum mechanical probability distribution will be very similar to classical probability distribution. হ্যাঁ, এটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ ছবিতে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, মানে this is a consequence of Bohr's correspondence principle. বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল কি বলছে, যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায়, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়।
তাই না? যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের থেকে সমান হয়ে যাবে। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সার্টেনলি আলাদা। যখন কোয়ান্টাম নাম্বার হাই হয়ে যাচ্ছে তখন ক্লাসিক্যালি যেমন দেখতে সেরকম হয়ে যেতে হবে এবং সেখানে এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যেখানে ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর এবং কোয়ান্টাম মেকানিক্যাল হারমোনিক অসিলেটর একটু ডিফার করছে। ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি দেখেছিলাম। কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তুমি দেখলে সার্টেনলি তারা ডিফার করছে, কিন্তু কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে বলে অ্যাকচুয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম তোমার দেখতে হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে আমি ছবিগুলোকে এঁকেছি, এই ছবিটা খেয়াল করে দেখো যে যদি তোমার ধরে নাও এই করসপন্ডিং এনার্জিটা গ্রাউন্ড স্টেট যখন এনার্জিটা তুমি কনসিডার করলে যেখানে এনার্জিটা তোমার E0, তখন টার্নিং পয়েন্ট তো একটা এইটা, কিন্তু এইখানে দেখো ওয়েভ ফাংশন ভ্যানিশ করেনি, তার বদলে এই এর বাইরেও কিন্তু একটা প্রবাবিলিটি তুমি দেখতে পেয়েছো। ঠিক পরেরটা ক্ষেত্রে একই রকম ভাবে এই হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট, একটা এনার্জি যদি E1 হয়, টার্নিং পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ টার্নিং পয়েন্টে কিন্তু ওয়েভ ফাংশন পুরো ভ্যানিশ করেনি, এই টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু তাকে পাওয়ার একটা দেখো একটা ফাইনাইট প্রবাবিলিটি তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই যে ফেনোমেননটা এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, যে মানে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরেও হচ্ছে পার্টিকেলকে পাওয়ার একটা ফাইনাইট সম্ভাবনা আছে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে কি হচ্ছে যে ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট it is clear that there is a non-zero probability of finding the particle outside the classical turning point। ঠিক আছে, তাহলে যেখানে ক্লাসিক্যালি থাকার কথা ছিল না, আমি আগের দিন বলেছিলাম মানে যখন ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে কোনোভাবে তুমি পাবে না, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ দেয়ার ইজ এ নন জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। দিস ইজ দ্য ফেনোমেনন অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। এটাকে বলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আমরা যখন আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়েছিলাম তখন কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর কথা বলা হয়েছিল। দিস ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল টানেল, মানে যেখানে ক্লাসিক্যালি যেখানে পার্টিকেলটা থাকতে পারছে না, কোয়ান্টাম মেকানিক্যাল যেখানে পার্টিকেলটা চলে যেতে পারছে, দিস ইজ দ্য ফেনোমেনন অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। ক্লাসিক্যালি যেখানে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার কথা নয়, কিন্তু এখানে তুমি দেখতে পেলে টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলকে তুমি পেতে পারছো। এটা আচ্ছা, এবার আমি একটুখানি বোঝার চেষ্টা করি যে ঠিক কতখানি পাওয়া যাচ্ছে সেটা আমি একটুখানি ধরো বুঝতে চাইছি। ধরো আমি যদি ফর দ্য গ্রাউন্ড স্টেট দেখি, for the ground state probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্টস কি হবে, তাহলে যেটা চাইছি আমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করছি কখন, যখন মড এক্সটা গ্রেটার দেন মড এ, যেখানে মড এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তাহলে সেটা কি হবে, তাকে টোটাল প্রবাবিলিটি 1 মাইনাস এই মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত গ্রাউন্ড স্টেটের জন্য করছি, এটা আমি সাই 0 লিখে দিচ্ছি, সাই 0x মডিউলাস স্কোয়ার। তার মানে টোটাল প্রবাবিলিটি 1, সেখান থেকে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে পাওয়ার যে প্রবাবিলিটিটা আছে, হ্যাঁ, সেইটা আমি জাস্ট বিয়োগ করে দেবো। এটা
সেটা কি হবে 1 মাইনাস, আচ্ছা এটা কিন্তু ইভেন ফাংশন, সেখানে এটাকে একদম প্রথমে 0 থেকে a লিখে দিচ্ছি, একটা 2 টাইমস করে দিচ্ছি, মানে মাইনাসের থেকে প্লাসে মানে 2 ইন্টু 0 টু a, কারণ এটা সার্টেনলি প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে একটা ইভেন ফাংশন, সেখানে এটা আলফা বাই পাই, আচ্ছা স্কোয়ার করে ফেললে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 ছিল, এটা 2টা বাদ চলে গেল। মানে আমি গাউসের ওয়েভ ফাংশনটা ফর্মটা খেয়াল করে দেখো, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। তো এবার আমি কি করছি, এখানে এটা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 হয়ে গেল, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়ে গেল। এটা তাহলে এই ভেতরের পার্টটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে এটা। আচ্ছা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 তো ঠিক আছে, বাইরে আমি বের করিয়ে দিচ্ছি, সেটা তো কোনো অসুবিধা নেই, মাইনাস 2 আলফা বাই পাই তার পাওয়ার হাফ ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, আচ্ছা ডিএক্সটা লেখা হয়নি, ডিএক্স ডিএক্স এইটা। আচ্ছা এবারে এই ইন্টিগ্রেশনটা তোমার ফর্মুলা মুখস্থ থাকলে ভালো, সরি এটা ইনফিনিটি না 0 টু a, আর এটা ফর্মুলা মুখস্থ তো থাকবে না, কারণটা হচ্ছে যে এক্ষেত্রে এরার ফাংশন দিয়ে তোমাকে জিনিসটাকে করতে হবে, কারণ এটা 0 থেকে ইনফিনিটি নেই, 0 থেকে a পর্যন্ত আছে, তাই এরার বা কোয়েরার ফাংশন দিয়ে তোমাকে এই জিনিসগুলোকে করতে হবে আর কি। আচ্ছা তার জন্য আমি যেটা করলাম, আমি বললাম ধরো লেট আলফা এক্স স্কোয়ারটাকে তুমি জাস্ট জেড স্কোয়ার ভাবছো, তার মানে এক্সটা কত হচ্ছে 1 বাই রুট ওভার অফ আলফা ইন্টু জেড হচ্ছে, আলফা এক্স স্কোয়ার তুমি জেড স্কোয়ার ভাবছি, তাহলে এখান থেকে ডিএক্সটা হয়ে গেল কত 1 বাই রুট ওভার ইন্টু ডিজেড এইটা। আচ্ছা এখানে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আর একটা যেটা লাগবে লিমিটটা লাগবে। আচ্ছা লিমিটটার জন্য তুমি একটুখানি প্রথমে দেখো যে যখন তোমার এক্স ইকুয়াল টু 0 তখন জেডও 0 হচ্ছে, আর এক্স ইকুয়াল টু যখন এ তখন জেডটা কত হবে রুট ওভার অফ আলফা ইন্টু এ এইটা। তাহলে তুমি প্রবাবিলিটিটা যখন ক্যালকুলেট করছো কোথায়, যখন মড এক্সটা গ্রেটার দ্যান মডে অর্থাৎ টার্নিং পয়েন্টের বাইরে, 1 মাইনাস 2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 যেমন আছে ইন্টিগ্রাল 0 টু রুট ওভার অফ আলফা ইন্টু এ হলো, এই যে আমি এটা করছি আলফা বাই হোল টু 1/2, এটা এই 0 টু রুট ওভার অফ আলফা ইন্টু এ, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হলো, আর ডিএক্সটাকে করতে গেলে 1 বাই রুট ওভার অফ আলফা ইন্টু ডিজেড হয়ে যায়। তা কি হচ্ছে 1 মাইনাস 2, না না লিমিটটা তো এই তো, লিমিটটা যখন চেঞ্জ করবে তো 0 থেকে এ, তো লিমিটটা 0 থেকে এ যখন এক্স এর টার্মসে ছিল, তাহলে এবারে কি হচ্ছে যখন এক্স ইকাল টু 0 জেডটা কত 0, আর যখন এক্স ইকাল টু এ এই ইকুয়েশন থেকে জেডটা কত, জেডটা হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এ। না না কি হলো, কোথায় জেড এর মান বসাচ্ছি, মানে লিমিটটা ছিল, লিমিট এক্স এর লোয়েস্ট লিমিটটা 0 ছিল, এক্স এর হাইয়েস্ট লিমিটটা এ ছিল, তাহলে যখন তুমি টোটালটাই জেড এর টার্মসে নিয়ে চলে গেলে, তাহলে এক্স যখন 0 তখন জেড সমান কত 0, কারণ এই ইকুয়েশনই তাই বলে দিচ্ছে, আর এক্স যখন এ তখন জেডটা কত রুট ওভার অফ আলফা ইন্টু এ। তাহলে এবারে দেখো, তাহলে এবারে হচ্ছে এই আলফা টু দি পাওয়ার হাফ আর আলফা টু দি পাওয়ার হাফ তোমার কেটে গেল, তাহলে এই জায়গাটা কেমন দেখতে হচ্ছে, দেখতে হচ্ছে তোমার এটা 2 বাই রুট পাই দেখছে, আর এইটা কেমন দেখতে হচ্ছে ইন্টিগ্রাল 0 টু রুট ওভার অফ আলফা ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড স্কোয়ার ডিজেড এইটা। আচ্ছা এই যে ফর্মটা, এই ফর্মটা কিসের ফর্ম, এইটা হচ্ছে তোমার এরার ফাংশনের ফর্ম। হ্যাঁ এরার ফাংশন মনে আছে কি, ধরো ইন্টিগ্রাল মানে 2 বাই রুট পাই ইন্টিগ্রাল ধরো 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কি এরার ফাংশন অফ জেড বলে। আর যদি 2 বাই রুট পাই ইন্টিগ্রাল ধরো জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটাকে কি বলা হয় কোয়েরার ফাংশন অফ জেড বলে। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো দেখবে আমরা আগে খুব পড়িয়েছিলাম, এরার ফাংশন কোয়েরার ফাংশন, মানে এটা যখন তুমি সেই ইয়ে
ইয়েতে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি বা ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এই পার্টিকুলার প্রবলেমটাকে করতে হয়, সেখানে এরার এবং কুয়ারার ফাংশন দিয়ে করতে হয় বলে এই এরার এবং কুয়ারার ফাংশন আমরা আগে অনেক আলোচনা করেছি। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি, এই এর সঙ্গে সিমিলারিটি টেনে এইটা হলো তোমার এরার ফাংশন সব রুট ওভার অফ আলফা ইন্টু এ। আচ্ছা, এবারে একটু খেয়াল করো, দেখো এই এটা তুমি বের করবে কি করে? আলফা তো জানা আছে, আলফাটা হচ্ছে এম ওমেগা বাই এইচ কস, এটা আমার জানা আছে, এটা আমরা বলেছি এম ওমেগা বাই এইচ কস। আচ্ছা, এটা কি করে বের করবে? দেখো এই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মানে টার্নিং পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা তোমার টোটাল এনার্জি যেটা তার সঙ্গে সমান হবে। মানে টার্নিং পয়েন্টে তো কাইনেটিক এনার্জিটা জিরো, তা পুরো এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি, তার টার্নিং পয়েন্ট বের করে কি করে? যে টার্নিং পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা সেটা টোটাল এনার্জির সঙ্গে সমান হবে এটা। তাহলে এখানে এটা হয়ে যাবে কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 2E0 বাই এম ওমেগা স্কয়ার, তারপরে প্লাস মাইনাস রুট ওভার অফ, মানে এখানে প্লাস মাইনাস মানে এখানে প্লাসে মাইনাসে যে তুমি অলরেডি দিয়েছি, শুধু এ লিখলি এখানে চলবে, এখানে প্লাস মাইনাস আলাদা দেওয়ার অবশ্য দরকার নেই, কারণ শুধু এর ম্যাগনিটিউড আমি বের করছি তাহলেই আমার চলবে। এটা কত হচ্ছে তোমার? দেখো এই 2 বাই এম ওমেগা স্কোয়ার, আর গাউসের এনার্জি কত? হাফ এইচ কস ওমেগা, 2 কেটে গেল, তাহলে এখানে কি হচ্ছে দেখো, বেসিক্যালি তোমার থাকছে এইচ ক্রস বাই এম ওমেগা। তাহলে এবারে রুট ওভার অফ আলফা ইন্টু এ যদি করো কি হবে? রুট ওভার অফ এম ওমেগা বাই এইচ ক্রস ইন্টু রুট ওভার অফ এইচ ক্রস বাই, এটা রুট ছিল এটা, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ এইটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তোমার 1। তা রুট ওভার অফ আলফা ইন্টু এ সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1, তাহলে এটা কত হয়ে গেল না 1 মাইনাস এরার ফাংশন অফ 1। আচ্ছা, এবারে এই এরার ফাংশন অফ 1 এর ভ্যালু হয় 0.84 এর কাছাকাছি। হ্যাঁ, তুমি যদি এটা করো দেখবে এটা 0.84 এর কাছাকাছি হয়, মানে এটা তোমার এই এরার ফাংশন অফ 1 হচ্ছে অ্যারাউন্ড 0.84 এর মতো, মানে 84, তার পরেরটা করলে 843 এরকম একটা দেখতে হয় আর কি এইটা। তাহলে এইটা করলে তোমার হয়ে যাচ্ছে কত এটা বলো তো? 0.157 এইটা, 0.157 এইটা। তাহলে তাহলে এই যে মানে বাইরে পাওয়ার সম্ভাবনা হচ্ছে দেখো 0.157, অর্থাৎ এটা ইমপ্লাই করছে যে দেয়ার ইজ এই 15.7% প্রবাবিলিটি of finding the particle outside the classical turning point। হ্যাঁ, তাহলে কার জন্য এটা? না ফর দ্য গ্রাউন্ড স্টেটের জন্য, ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তুমি কি দেখতে পাচ্ছ? there is 15.7% probability of finding the particle outside the classical turning point। তার মানে দেখো যে এই যে বাইরে তুমি পাচ্ছ সেটা ছবি থেকে দেখতে পাচ্ছ, কিন্তু কতটা পাচ্ছ সেটা খুব একটা কম নয়। গ্রাউন্ড স্টেটের জন্য যেটা যথেষ্ট বেশি, প্রায় 15 to 16% হচ্ছে ভেতর বাইরে থাকছে, আর বাকি 84% হচ্ছে তোমার ভেতরে থাকছে। এইটা ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কেমন করে প্রবলেমটাকে কষা হলো? আচ্ছা, আচ্ছা, তুমি সিমিলারলি একই রকম করে ফার্স্ট এক্সাইটেশন সেটা ক্যালকুলেট করতে পারবে। মানে শুধু তফাৎটা কি হবে? একই রকম করে সব ক্যালকুলেশনগুলো হবে, সেই এরার কোএরার ফাংশনের টার্মসে তুমি সব করতে পারবে, শুধু এই ফাংশনটা পাল্টে গেছে বলে জিনিসগুলো আস্তে 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 তোমার কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এবার তুমি একটু বলো তো, জাস্ট জাস্ট একটুখানি মানে আইডিয়া করে বলো তো, যে যদি তুমি আস্তে আস্তে এক্সাইটেড স্টেটের দিকে যাও, মানে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু 3, এই এক্সাইটেড স্টেটগুলোর দিকে যাও, তাহলে এই মানে টার্নিং পয়েন্টের বাইরে, টার্নিং পয়েন্টের বাইরে এই যে পাওয়ার সম্ভাবনাটা কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে বাড়বে না কমবে বলো তো দেখি, কি মনে হয়?
তোমার লজিক মানে লজিক কি বলে, যখন আমি দেখো গ্রাউন্ড স্টেটে বাইরে পাওয়ার সম্ভাবনা ধরো 16%, এবারে আমি ফার্স্ট এক্সাইটেড সেকেন্ড এক্সাইটেড থার্ড এক্সাইটেড আস্তে 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 যাচ্ছে, মানে কোয়ান্টাম নাম্বারটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে বাইরে পাওয়ার সম্ভাবনাটা কি হবে, আস্তে আস্তে বাড়বে না কমবে, তোমার কি মনে হয় কি হবে? কেন বলো তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে বেসিক্যালি যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায়, কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল তাই বলে। তার মানে কি হচ্ছে, তার বাইরে পাওয়ার সম্ভাবনাগুলো আস্তে 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 কমে যাবে। তাহলে হোয়েন কোয়ান্টাম নাম্বার ইনক্রিজেস, দেন probability of finding the particle outside the classical turning points gradually decreases. It finally becomes zero when quantum number tends to infinity. This is again a consequence of Bohr's correspondence principle. তোমাদের পরীক্ষা গ্রাউন্ড স্টেটের জন্যই দেয়, এক্সাইটেশনের জন্য যদি কষো তাহলে তুমি কিন্তু এই নেচারটা পরিষ্কারভাবে দেখতে পাবে। এবং আমি একটা কোয়ালিটেটিভলি একটা ছবি তোমায় এঁকে দিচ্ছি, সেটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করে করতে পারা যায়, সেটা আমাদের বই আমরা বসেও দিয়েছি একদম ক্যালকুলেট করে করে আর কি, তুমি চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে ধরো তুমি একটা এই লাইন টানলে এখানে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এইখানে তুমি ধরো কোয়ান্টাম নাম্বারটাকে প্লট করছো, কোয়ান্টাম নাম্বার প্লট করছো, ধরো একটা ছবি এইটা, আর একটা ছবি হচ্ছে তোমার এইটা। এই যে ছবিটা এখানে যে প্রবাবিলিটি প্লট করা হচ্ছে, প্রবাবিলিটি, এই নিচের ছবিটা হচ্ছে প্রবাবিলিটি কোথায়, না যখন মড এক্সটা গ্রেটার দ্যান মড এ, অর্থাৎ অর্থাৎ এটা যখন এর বাইরে, হ্যাঁ, প্রবাবিলিটিটা হচ্ছে তোমার তোমার আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট আর কি, আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট প্রবাবিলিটি এইটা, আর এইটা হচ্ছে প্রবাবিলিটিটা যখন মড এক্সটা লেস দ্যান মড এ, অর্থাৎ তোমার মানে ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট দেখো, প্রথমে একদম যখন ভি টু 0 ছিল সেটা এই 0.84 এর মতো ছিল, এটা অ্যারাউন্ড 0.16 এর মতো ছিল, এইটা আস্তে আস্তে বেড়ে 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 1 এর দিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে কমে কমে তোমার 0 দিকে যাচ্ছে। এই নেচারটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? বোঝা গেল? বুঝছো তো? আচ্ছা আচ্ছা, এবারে তোমাকে কিছু সিম্পল প্রবলেম করতে হবে। আমি ওয়েব ফাংশন নিয়ে যেটা মূল ডিসকাশন, যেটা সেই ডিসকাশনটা করে ফেললাম, এবং সেখানে তুমি এই যে শেষের দুটো ইম্পর্টেন্ট ব্যাপার, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখানে কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে গেলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মতো দেখতে হচ্ছে কেমন করে, সেটাকে বোঝা, আর টানেলিং এর জায়গাটাকে বোঝা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমাকে বেশ কিছু কিছু প্রবলেম করতে হবে। ধরো আমি তোমাকে দুটো প্রবলেম একটুখানি করতে দিই, এটা বাড়িতেই দিচ্ছি, পরের দিন সেই প্রবলেমগুলো না আমি কষে দেবো আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফর দ্য ground state of linear simple harmonic oscillator,
calculate x average, px average, x square average and px square average এইটা। Then also calculate delta x equal to sigma x equal to root over of স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করতে বলছি, আর ডেল্টা px equal to sigma px equal to root over of px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ স্কয়ার রাখতে করতে বলছি এটা। দেন so that delta x del x equal to h cos by 2, তারপরে বললাম কমেন্ট রেজাল্ট। এটা হচ্ছে গাউস স্টেটের জন্য তোমাকে এক্স অ্যাভারেজ, এক্স স্কয়ার অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, পিএক্স স্কয়ার অ্যাভারেজ কষতে বলা হচ্ছে, করে সেইখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম কষতে বলা হচ্ছে, করে সেইখান থেকে তোমাকে জাস্ট আনসার্টেনটি প্রিন্সিপাল যে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্ট যেটা ডেল্টা এক্স ডেল্টা পিএক্সটা তুমি ক্যালকুলেট করছো, করে দেখবে এটা এক্স্যাক্টলি এইচ কস বাই 2 হচ্ছে। অর্থাৎ এটা মিনিমাম আনসার্টেনটি স্টেট আর কি। এমনিতে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স তো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়, এখান থেকে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স ইকুয়াল টু এইচ কস বাই 2 হলো, তার কারণটা হচ্ছে ওয়েভ ফাংশনটা গাউসিয়ান। তাহলে ওয়েভ ফাংশন যদি গাউসিয়ান হয় তাহলে তুমি মিনিমাম আনসার্টেনটি স্টেটটা পাবে আর কি, সেটা কমেন্টের মধ্যে তোমায় রাখতে হবে। আচ্ছা, এইটা যেটা করলাম সেইটা বেসিক্যালি আমি করেছি কার জন্য না, গাউস স্টেটের জন্য। এবারে যে কোনো এক্সাইটেশনের জন্য, তার ফর এনি arbitrary state of linear simple harmonic oscillator, x average, px average, x square average and px square average এইটা। Then also calculate delta x equal to sigma x equal to root over of x square average minus x average square, delta px equal to sigma px equal to root over of px square average minus px average the square এইটা। Then so that ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এটা জাস্ট গেটার ইকুয়াল টু হবে গাউস স্টেটের জন্য এইচ কস বাই 2, কিন্তু এক্সাইটেড স্টেটের জন্য গ্রেটার দ্যান এইচ কস বাই 2, সেটা তোমাকে দেখা দেবে। সো দ্যাট এইটা, তারপর আমি বললাম কমেন্ট অন দ্য রেজাল্ট। এই দুটো প্রবলেম তোমায় দিলাম, এই প্রবলেমগুলো তুমি বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে? এটা কারণ এগুলো আমি এখন করে দিচ্ছি না, একটু বাড়িতে চেষ্টা করো, নিজেরা একটু বাড়িতে না করলে হবে না। তোমার কি করে অ্যাভারেজ বের করতে তার ফর্মুলাটার মধ্যে শেখানো আছে, আর আমি গাউস স্টেটের জন্য নর্মালাইজড ওয়েভ ফাংশন জানি। এবারে তোমাকে এখানে গামা ফাংশনটাকে কাজে লাগাতে হবে, ইভেন অড ফাংশন সেগুলোকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কি রকমভাবে স্যাটিসফাইড হচ্ছে সেটা তুমি দেখবে আর কি, ঠিক আছে? এইটুকু কাজ তোমাকে একটু বাড়িতে আমি করতে দিচ্ছি, তুমি করো। তাহলে পরের দিনে আমরা বেসিক্যালি এই প্রবলেমটা গুলো করে নেব। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা বলি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মানে দুটো জিনিস একটুখানি করে নিতে চাইছি আর কি। এক হচ্ছে এই প্রবলেমসগুলো, মানে সাম প্রবলেমস অফ এসএইচও, প্রবলেমস অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এইটা, আর তার সঙ্গে এই সলিউশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বাই অপারেটর মেথড, এইটাকে নিয়ে একটা আমি করে নেবো আর কি। সলিউশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বাই অপারেটর মেথড, এইটা একটুখানি কুইকলি দেখিয়ে দেবো। মানে দু রকমের সলিউশনস আছে, একটা সলিউশন আমি করে দিই, যদি বিএসসি সিলেবাসে নাই কিন্তু এমএসসি সিলেবাসে আছে, এবং পরবর্তীকালে তোমার কে শেখাবে কে না শেখাবে তার কোনো ঠিক ঠিকানা। এই অপারেটর মেথডটা একটা ইউনিক মেথড, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক আছে, অঙ্কে তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু অপারেটর মেথডে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কারণ যে রেসিপিটা শেখানো হবে সেই রেসিপিটা অনেক কাজে লাগবে, ল্যাডার অপারেটর অ্যাপ্রোচ আর কি।
যেখানে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে শুরু করে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে শুরু করে সেখানে ল্যাডার অ্যাপারেটার এই অ্যাপ্রোচটা খুব কাজে লাগে আর কি। তাহলে এইটা যদি আউট অফ সিলেবাস অবশ্যই বিএসসির জন্য, কিন্তু এমএসসির জন্য আমাদের আছে, কিন্তু এই সলিউশনটা আমরা তোমাদের করে দেবো আর কি। আর তার সঙ্গে কিছু কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো আর কি। তাহলে এই পর্যন্ত আজকে রাখছি। এন্ড অফ লেকচার 3, মানে আরেকটা ক্লাস এসেই দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে মানে এই সলিউশনগুলো কেমন করে করতে হয় তুমি জানো, সেটা আমরা ইজিলি জাস্ট দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে পরেরটাকে করে দিয়ে মানে আরেকটা ক্লাস একটু এসএইচ এর ক্ষেত্রে বলে দিয়ে তারপর আমরা রিজিড রোটার প্রবলেম বা প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেই প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমি চলে যাব। তাহলে বলো, যা বলেছি সবটা তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু, মানে যা বলেছি সব বুঝতে পেরেছো, কোনো অসুবিধা আছে? বুঝে বুঝে করবে, সবসময় বুঝে বুঝে করবে, দেখবে আস্তে আস্তে জিনিসগুলো বেশ সহজ লাগবে, তাড়াহুড়ো করতে যেও না। হ্যাঁ, যখন যা ক্লাস দেবো সব ক্লাসগুলো খুব কষ্ট করে হলেও অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমাদের যদি সকালে ঘুম থেকে উঠতে হয়, তাহলে শুধু তোমাদেরকেই উঠতে হচ্ছে এরকম না, আমাদেরও ঘুম থেকে সকালে উঠতে হয়, তাই না? এটা অনেক কষ্ট করে নেবে। এবারে না হলে কি হবে, যে সেই দায় সারা করে তাড়াহুড়ো করে সবকিছু করতে হবে। তাড়াহুড়ো করে সবকিছু করলে তোমার তো মানে লেখাপড়াটা